দর্শক এর আগে মানে গতকালকেই ভারতীয় পত্রিকা এই সময় শেখ হাসিনার কিস্তিভিত্তিক সাক্ষাৎকার শুরু করেছিল। গতকালকে তারা প্রথম কিস্তি প্রকাশ করেছিল, আজকে তারা দ্বিতীয় কিস্তি প্রকাশ করেছে। দ্বিতীয় কিস্তি যখন প্রকাশ করলো তখন আমরা চাঞ্চল্যকর একটা তথ্যের সমাধান পেলাম। সেই তথ্যটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র। যে পদত্যাগপত্র পেয়েছেন বলে দাবি করেছিলেন সেই সময় সরকার পতনের পরে রাষ্ট্রপতি, পরবর্তীতে মতিউর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার কাছে কোনো পদত্যাগপত্র নেই। তারপরে ফুলে ফেঁসে উঠেছিল জুলাই যোদ্ধাদের একটা বড় অংশ রাষ্ট্রপতির পদত্যাগ তারা আবারও চাইছিল এবং রাষ্ট্রপতি শেখ হাসিনার পুনর্বাসন করছেন, নানা ধরনের কথাবার্তা আমরা শুনেছিলাম। এরপরে আরেকটা তত্ত্ব বেরিয়ে এসেছিল। এক সাংবাদিক বলেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র তিনি তার ভ্যানিটি ব্যাগে করে দিল্লিতে নিয়ে গেছেন। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা যখন তুঙ্গে ছিল তখন শেখ হাসিনার কোনো বক্তব্য আমরা জানতে পারছিলাম না। অবশেষে পদত্যাগপত্র ইস্যু সহ ভারতে কিভাবে গেলেন, কোথায় যাওয়ার কথা ছিল, সেই ব্যাপারগুলো নিয়ে একেবারে খোলামেলা কথা বললেন। এই প্রথম প্রায় ২ বছরের মাথায় এসে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন কিনা, তিনি ভারতে কেন গেলেন, কোন প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই ব্যাপারগুলো সম্পর্কে তার নিজের ভাষ্য আমরা জানলাম ভারতীয় গণমাধ্যম এই সময়ের কল্যাণে। কি বললেন তিনি? পদত্যাগ কি সত্যিই তিনি করেননি? মানে তাহলে পদত্যাগপত্র কোথায় গেল? তিনি কি নিয়ে গিয়েছিলেন? কেন তিনি ভারতে গেলেন? তার মতের বিরুদ্ধেই কি তাকে ভারতে নেওয়া হয়েছিল? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে কি বললেন তিনি এই সময়ে এবং সেগুলো কতটা অথেন্টিক হিসেবে আমরা মেনে নিতে পারি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার সাক্ষাৎকারের দ্বিতীয় কিস্তির কথা। এই সময় ভারতীয় গণমাধ্যম তারা আজকে দ্বিতীয় কিস্তি প্রকাশ করেছে। সেখানেই এই চাঞ্চল্যকর তথ্যটা বেরিয়ে এসেছে, যেখানে তিনি জানিয়েছেন তিনি পদত্যাগপত্র লেখেননি। ভয়ঙ্কর একটা সত্য বেরিয়ে আসলো। তিনি পদত্যাগপত্র ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র রেডি করেছিলেন, সেটা টাইপ করার কথা ছিল বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার, কিন্তু তিনি টাইপ করার সুযোগ পাননি। সেই ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে দিল্লিতে চলে গেছেন শেখ হাসিনা। এরকম বক্তব্যের পরে শেখ হাসিনার এই বক্তব্য কি বলে, কোনটাকে সত্য হিসেবে আমরা ধরে নেব? এই সময় আজকের যে শিরোনামটা করেছে সেটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলাম, ইস্তফার সময়ই পাইনি হাসিনা। তিনি টুঙ্গিপাড়ায় ওই দিন ৫ আগস্ট তিনি টুঙ্গিপাড়ায় চলে যেতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে ওখানেই তার নিরাপত্তা রয়েছে এবং মনে করেছিলেন যে গণভবনে থাকলে তিনি এবং তার বোন নিশ্চিত মারা পড়বেন, কিন্তু তাকে ভারতে নিয়ে যাওয়া হলো। এটা কি তার মতের বিরুদ্ধে হলো? কি বলছেন তিনি? চলুন একটু জেনে দেখি। এখানে বলা হচ্ছে, প্রাণ বাঁচাতে আধ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবন ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। সেজন্য পদত্যাগ করার সময় সুযোগ তিনি পাননি। তিনি যে দেশ ছাড়বেন সেটাও ঠিক করা হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময়ের লিখিত প্রশ্নের জবাবে আমি টুঙ্গিপাড়ায় চলে যাব বলে প্রস্তুতি নিয়েছিলাম। প্রকৃতপক্ষে আমি জানতামই না দেশের বাইরে যাচ্ছি। তার কথায় আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে পদত্যাগপত্র লিখে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা, কিন্তু সেরকম কোনো ফুসরত তিনি পাননি। তাকে প্রশ্ন করা হয়েছিল, ঢাকার একটি সংবাদপত্রের সম্পাদক এবং বিশিষ্ট একজন সাংবাদিক সম্প্রতি তার সাক্ষাৎকারে দাবি করেছেন ২০২৪-এর ৫ আগস্ট আপনি ৩ পৃষ্ঠার একটা পদত্যাগপত্র রেডি করেছিলেন। সেটা বিটিভির একজন কর্মকর্তা টাইপ করার কথা ছিল, কিন্তু সেটা আর টাইপ হয়নি। আপনি পদত্যাগপত্র নিয়ে ভ্যানিটি ব্যাগে নিয়ে দিল্লিতে চলে গেছেন। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল এই দাবি ঘিরে আপনার পদত্যাগের বিষয়টি ফের সামনে এসেছে। আপনি কি আদৌ শাহাবুদ্দিন সাহেবের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন?
অথবা 3 পাতার পদত্যাগপত্র লিখেছিলেন যা পরে স্বাক্ষর করে জমা দেননি কিংবা আপনি দিল্লিতে সাথে করে নিয়ে গেছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আমাকে দেশ ছেড়ে চলে আসতে হবে এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য তাদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। মানে তিনি বলেছেন যে 5 আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না, সেদিন বাংলাদেশের একটি ভয়াবহ সংঘর্ষের দিন ছিল এবং সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। তিনি একেবারে স্পষ্ট বলেছেন, হুবহু যদি আমরা না বলি, তিনি বলেছেন যে আমাকে এবং আমার বোনকে মারার পরিকল্পনা ছিল। সেই মুহূর্তে তড়িঘড়ি করে মানে আধা ঘন্টা আমাকে সময় দেওয়া হয়েছিল, আধা ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে বলা হয়েছিল। রেডি হয়ে আমি তখনও জানতাম যে আমি টুঙ্গিপাড়ায় যাচ্ছি, কিন্তু শেষ মুহূর্তে আমাকে জানানো হয় যে আমাকে ভারতে নেওয়া হচ্ছে। তিনি সেখানে থাকলে নিশ্চিত মারা পড়তেন, সেই কথাও তিনি বলেছেন। মানে তাকে প্রশ্ন করা হয়েছিল জুলাই আন্দোলন মোকাবেলায় প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে দণ্ড দিয়েছেন। মানে এই জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে আইনজীবীর চিঠি, আপনার আইনজীবীর চিঠি, সেখানে প্রাণনাশের যে সংখ্যা, সেই সংখ্যা নিয়ে আপনার আপত্তি, সেই ব্যাপারে জাতিসংঘের বক্তব্য, এই ব্যাপারগুলো নিয়ে আপনি কি বলতে চাইছেন? তিনি বলছেন যে এই ঘটনাটা মূলত হচ্ছে আমি যে যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম সেই বিচারের প্রতিশোধ, আর কিছুই না। যুদ্ধাপরাধের আদালতে, যেখানে যুদ্ধাপরাধীদের বিচার হওয়ার কথা, যে আদালত তৈরি হয়েছিল, সেখানে ইউনূস তার মেটিকুলাস ডিজাইন দিয়ে আইন সংশোধন করে এই আদালতে আমার বিচার প্রক্রিয়া শুরু করেছে। এটা মূলত ওই যুদ্ধাপরাধীদের আমি যে বিচার করেছি সেটার প্রতিশোধ, এবং এই আদালতের কোনো ইয়ে নেই, কোনো ভিত্তি নেই। এবং তিনি জাতিসংঘের রিপোর্ট সম্পর্কেও বলেছেন যে জাতিসংঘের রিপোর্ট এটা প্রভাবিত রিপোর্ট, ইউনূসের বানিয়ে দেয়া রিপোর্ট, এই রিপোর্টের উপরে আস্থা রাখার কোনো কারণ নেই। এবং ভলকার তুর্ক সহ জাতিসংঘের তখনকার ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে এই জাতিসংঘের তৎকালীন কর্মকর্তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে পৃষ্ঠপোষকতা দিয়েছে, অর্থাৎ ভলকার তুর্ক সহ জাতিসংঘকে দায়ী করেছেন তার পেছনে কাজ করার যে ব্যাপার, সেই ব্যাপারগুলো হয়েছে, এরকম তিনি বলছেন। অর্থাৎ জাতিসংঘকে পুরোপুরি তিনি দোষারোপ করেছেন। এই প্রথম জাতিসংঘকে সরাসরি তিনি দোষারোপ করলেন। প্রাণদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা তিনি বলেছেন যে কোনো মৃত্যুই কাম্য নয়। প্রথম হতাহতের ঘটনার পরে আমি সঠিকভাবে তদন্ত করার জন্য একটা বিচার বিভাগীয় স্বাধীন তদন্ত কমিশন করে দিয়েছিলাম, কিন্তু ইউনূস সরকার আসার পরে সেই কমিশনও বাতিল করে দিয়েছে, তারা তদন্ত করতে দেয়নি। তদন্ত করলে প্রকৃত তথ্য, প্রকৃত সত্য বেরিয়ে আসত। জাতিসংঘের মানবাধিকার শাখার রিপোর্ট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা এই তদন্ত করেছিল ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে, যারা চক্রান্ত করে অবৈধভাবে ক্ষমতা দখল করল, তাদের আমন্ত্রণে পরিচালিত তদন্ত কিভাবে স্বাধীন এবং নিরপেক্ষ হতে পারে। এবং তিনি এটাও বলেছেন যে ইউনূস নিজেই বলেছে যে এই আন্দোলনটা মেটিকুলাস ডিজাইনে করা, এবং এই ডিজাইনের সঙ্গে ইউনূস নিজেও জড়িত ছিল। এটা কোনো কোটা আন্দোলন ছিল না, এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, এটা মূলত রেজিম চেঞ্জের একটা ষড়যন্ত্র ছিল, যেটাকে ইউনূস নিজেই বলেছেন যে মেটিকুলাস ডিজাইন, এভাবেই তিনি আখ্যা দিয়েছেন। তিনি আখ্যা দিয়ে বলেছেন যে জাতিসংঘের OHCHR এর কমিশনার ভলকার তুর্ক 2025 সালের মার্চে বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলন দমনে কঠোর হলে শান্তিরক্ষা মিশন থেকে সরিয়ে দেয়া হবে। এটা দৃশ্যত একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো। ভলকার তুর্ক কখনোই কোনো দেশের সেনাবাহিনীকে এ ধরনের বক্তব্য দিতে পারেন না, এবং ওই বক্তব্যই প্রমাণ করে যে ভলকার তুর্ক জাতিসংঘকে কাজে লাগিয়ে এই যে রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জের পক্ষে তিনি ভূমিকা পালন করেছেন। এই কারণে তার তৈরি করা রিপোর্ট, এই রিপোর্টটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সেনাবাহিনী যেন সরকারের পক্ষে অবস্থান গ্রহণ না করে, এই কারণে জাতিসংঘের একেবারে সরাসরি চাপ ছিল, সেই বক্তব্যও তিনি দিয়েছেন। শেখ হাসিনার মতো বলবেন, এটাই স্বাভাবিক। তার বক্তব্য আমরা কতটা গ্রহণ করব, কতটা বর্জন করব, সেটা আমাদের একান্তই ব্যাপার। আমি হয়তো একটু কম গ্রহণ করব, আরেকজন হয়তো একটু বেশি গ্রহণ করবে, যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার। কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটা তথ্য, যে তথ্যের সঙ্গে ওই পক্ষপাতিত্বের ব্যাপার নেই, যে তথ্য দুটা আমি ব্যক্তিগতভাবে প্রথম জানলাম, ক্লিয়ার হলাম,
এটা তো পরিষ্কার আগে থেকেই একটা অনুমানযোগ্য ব্যাপার ছিল, কিন্তু প্রথম তার মুখ থেকে সাক্ষাৎকারে যেটা জানা গেল সেটা হচ্ছে যে তিনি পদত্যাগপত্র লিখেননি কিংবা লিখার সময়ই পাননি, যেটা নিয়ে এত জলঘোলা হলো গত 2 বছর ধরে। আরেকটা ব্যাপার হচ্ছে তার ভারতে যাওয়ার ব্যাপারটাও তাকে না জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একেবারে শেষ মুহূর্তে গাড়িতে ওঠার আগে তাকে জানানো হয় তাকে ভারতে নেওয়া হচ্ছে, টুঙ্গিপাড়ায় না। এই দুটা খবরে একটু চাঞ্চল্য আছে, এবং এই দুইটা খবর স্পেসিফিকলি যে তিনি জানালেন এটা আমরা প্রথমবারের মতো জানতে পারলাম। পদত্যাগ নিয়ে তো অনেক নাটক হলো, তার মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি, এই যে দাবিগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা এতদিন করে আসছিলেন সেটাই এবার সত্য হলো। কিন্তু পদত্যাগ করতেই হবে এমন কি বিধিবিধান আছে? যখন তিনি ফিজিক্যালি দেশ ছেড়ে চলে গেছেন তখন তো ব্যাপারটা অনুপস্থিতির কারণেই রাষ্ট্রপতি চাইলে সরকার ভেঙে দিতে পারেন, নতুন সরকার আনতে পারেন, নতুন দায়িত্ব প্রধানমন্ত্রীর দায়িত্ব আরেকজনকে দিতে পারেন। এটা কিন্তু রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যেই পড়ে। সুতরাং শেখ হাসিনা পরবর্তী যে কার্যক্রমগুলো, অন্তর্বর্তী সরকার কিংবা পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার, এই প্রসেসগুলোকে, অন্তর্বর্তী সরকারের প্রসেসটাকে প্রশ্নবিদ্ধ করার স্কোপ রয়েছে, যেহেতু সেটা সংবিধানে নেই। রেফারেন্স থেকে নেওয়া হলো, সেই রেফারেন্সে আদৌ তারা এই দায়িত্ব পালন করতে পারে কিনা, দায়িত্ব নিয়ে যে কাজগুলো করেছে সেই কাজগুলো তারা করতে পারে কিনা রুটিন ওয়ার্কের বাইরে, এই প্রশ্নগুলো হয়তো ভবিষ্যতে উঠতে পারে। কিন্তু নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণ, এটা বোধহয় প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো স্কোপ থাকবে না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।